ছাত্র শিবিরের যারা সক্রিয়ভাবে এই বৈষম্য আন্দোলনকে সফল করেছে, সকল কিছু করেছে, পরিকল্পনা করেছে, তাদের অধীনে সরকার গঠন করেন, বিপ্লবী সরকার গঠন করেন, আমি মেনে নিব। কিন্তু এনসিপির ছেলেরা ধান্দাবাজ, ফটকাবাজ, যে ওকে গুম করা হয়েছিল, এই গুমের বিচারটা আগে করেন দয়া করে ভাই সাহেব, আপনি আগে সালাউদ্দিনের বিচারটা করেন। কইরা আপনি ওই আপনার আইসিসি কোর্টকে বলেন এই বিচারটা করতে। ভিডিও দেখাইয়া, টেলিভিশনে দেখাইয়া আপনি সারা পৃথিবীর মানুষের কাছে এটাকে ঘুরাই দিলেন। কোন গণতান্ত্রিক দেশ কখনই বলবে না যে পুলিশ উপরে আক্রমণ যারা করছে তাদেরকে চুমা দাও। গুজব ছড়াবে কেন? যা সত্যতা, এই জন্য গুজব কথাটা কেন এখন এত প্রচার করতেছেন? গুজব কথাগুলো এত প্রচার কেন করতেছেন? ৭১-এর মতো একটা টেলিভিশন, শালা ভাড়া করা একটা টেলিভিশন, সেই টেলিভিশন এখন গুজবের সম্বন্ধে খবর দেয়, যাতে বুঝাইতে চায় এই সরকারের বিরুদ্ধে যে বলা হচ্ছে এগুলো গুজব। এগুলো আমরা বুঝি না। ৭১ টিভি ছিল আগে শেখ হাসিনার দালাল, এখন ৭১ টিভি হচ্ছে সরকারের দালাল। কারণ এই সরকারের তাদের যে মালিক গোলাম মোস্তফা, তার সম্পদ রক্ষা করতে হলে সরকার দালালি করতে হবে। তাহলে এই সরকার কি বলছে? গুমের প্রতিদিন টেলিভিশনে নিউজ দেয়। আগে বলতো যে ওনারা সত্য প্রকাশ করেন, ওনারা আগে বলতেন অল ভিউজ আর নট নিউজ, ওনাদের আগে প্রতিদিন বলতো ভিউজ আর নট নিউজ। ফলে আমরা যখন বিভিন্ন টক শোতে ভিউজ দিতাম, সেই ভিউজ গুলাকে বাতিল করে দেওয়ার জন্য ৭১ টিভি বলতো ভিউজ আর নট নিউজ, নিউজ হ্যাজ টু ভেরিফাই। আর এখন ওই ৭১ টিভি এখন বলতেছে যে অল নিউজ আর নট নিউজ, সে নিউজকে ভেরিফাইড হতে হবে। ভেরিফাইড মানে কি? সরকারের এনসিপি তো বলছে বিএনপি ভারতের সুরে কথা বলছে, ভারতের সুরে ভারত নির্বাচন চায়, বিএনপি নির্বাচন চায়। তো সেক্ষেত্রে আমরা সেনা প্রধানও নির্বাচন, সেনা প্রধানও নির্বাচন চায়। কি বললাম, ও তো আমার শিশু, ও তো অনরিজনেবল না, ও তো ও তো আমার কোয়ালিফাইড না আমার ফিল্ডে খেলার জন্য। ওদেরকেই তো মোকাবেলা করতে হচ্ছে বিএনপি কে এখন। আমি তো ওকে মোকাবেলা করতে, ও তো আমার তো অপোনেন্টই না সে। আমি খেলি সুপার লিগে, ও তো এখন শিশু লিগে খেলে। ও তো শিশু লিগে, থার্ড ডিভিশনে ফুটবল প্লেয়ার নিয়ে আমি কেন চিন্তা করবো? সে তো ওখানে দেয় যারা ধান্দাবাজ, যারা প্রতারক, সরকার দেয়, সরকার দেয়। এই তো আমি সরকার দেখেছি, আমি জানি যারা ধান্দাবাজ, যারা প্রতারক, তারা দেয়। ভালো মানুষ দেয় না। ভালো মানুষ কখনোই তৃতীয় থার্ড ডিভিশনের প্লেয়ারের সঙ্গে ফার্স্ট ডিভিশনের প্লেয়ার তুলনা করে না। এটা বুঝতে হবে তো। আমি তো প্রকাশ্যে বলছি, বৈষম্য ছাত্র আন্দোলন আমার শ্রদ্ধার, আমার সম্মানের, তারা বিপ্লবী, তাদের সরকারকে আমি সমর্থন করি। ওই বিপ্লবী সরকার আমি চাই। কিন্তু তাহলে আপনি জুলাই সনদ চান না কেন? জুলাই সনদ চান না কেন? জুলাই সনদ কি দিবে? জুলাই সনদ দিবে তো বৈষম্য ছাত্র আন্দোলনের ওই সময়কার নেতারা। এখন জুলাই তো হবে জুলাই 2026। এটা কি করে 2025 সনদ হবে? কি করে হয় জুলাই সনদ? আর এরা তো এনসিপি হয়ে গেছে, এরা তো আর বৈষম্য ছাত্র আন্দোলনে নাই। বৈষম্য ছাত্র আন্দোলনের দেন আপনি, বৈষম্য ছাত্র আন্দোলন সরকার গঠন করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল আন্দোলন করেন, ইভেন কি শিবিরের ছেলে যারা আন্দোলনে সবার আগে ছিল তাদেরকে নিয়ে সরকার গঠন করেন, আমি ওয়েলকাম করব। ছাত্র শিবিরের যারা সক্রিয়ভাবে এই বৈষম্য আন্দোলনকে সফল করেছে, সকল কিছু করেছে, পরিকল্পনা করেছে, তাদের অধীনে সরকার গঠন করেন, বিপ্লবী সরকার গঠন করেন, আমি মেনে নিব। কিন্তু এনসিপির ছেলেরা ধান্দাবাজ, ফটকাবাজ, প্রাধান্য দেয়, তাহলে দেখ, আমি তো বলি নাই তুমি দাও, কিন্তু তুমি ডিসেম্বরের পরে থাকতে পারবে না, এটা আমি বলে দিচ্ছি। তুমি এনসিপি প্রাধান্য দাও, আমি তো বলি নাই যে প্রাধান্য দিতে পারবে না, দাও, তুমি প্রাধান্য দাও, তুমি হাসিনাকে প্রাধান্য দাও, হাসিনা আক্তারকে প্রাধান্য দাও, অসুবিধা কি আছে? হাসিনা আক্তার যা বলে দাও, তুমি পিনাকিকে প্রাধান্য দাও, পিনাকি ভট্টাচার্য যা বলে তাই শুনো, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু আমি বলছি, বিএনপি বলছে, সারা বাহিনী বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। কাজে নির্বাচনের পরে তোমার কোনো ম্যান্ডেট নাই, তো ম্যান্ডেট আমরা রাখবো না। কে আপনি না দেওয়ার? কে আপনার দেওয়া? আপনি কেন বললেন জুলাই নির্বাচন দিবেন? আপনি কেন বুকে সাহস ছিল না বলতে যে আমি এই সরকার নির্বাচন দিতে আসি নাই? আমি কতবার বলছি আপনাকে যে এই সরকার নির্বাচন দিতে বাধ্য না। এখন আপনি কেন নির্বাচন দেওয়ার দায়িত্ব নিলেন? কেন আপনি বলেন আমি নির্বাচন দিব? কেন আপনি বলেন আমি সর্বশেষ নির্বাচন দিয়ে আপনাদের সরকার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা পরিবর্তন করে দিয়ে দেবো? আমার স্টেটমেন্ট তো না, উনি স্টেটমেন্ট দিয়েছে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাবেন। এটা যদি দিয়ে যান, বলেন, তাহলে উনি কেন 3 মাস 6 মাস নেবেন? কেন 9 মাস নেবেন? উনি তো বলে দিয়েছেন সরকারের কাছে, উনার তো প্রয়োজনীয়তা নাই।
উনি তো নিজেই ঘোষণা করে দিয়েছেন পদত্যাগ করতে চান, উনি নিজেই ঘোষণা করে দিয়েছেন নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, উনি এগুলো ক্লিয়ার করেছেন। ফলে উনি যখন নির্বাচিত সরকার কাছে হস্তান্তর করবেন ক্ষমতা, উনি তো বলেন না আমি নির্বাচিত হয়ে ক্ষমতা ধরে রাখবো, এটা বলেন নাই। উনি বলছেন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তাহলে উনি নির্বাচন দিয়ে দেখ, উনি কেন দেবেন না নির্বাচন? নির্বাচন বিএনপি চাইতে হবে কেন? কেন চাইতে হবে আমাদেরকে? কেন সবাইকে চাইতে হবে? এটা তো উনার দায়িত্ব, উনি বলেছেন। এখন উনি যদি জুনে দিতে চান, জুনে বলুক না, উনি বলুক জুনের এত তারিখে নির্বাচন, সে অনুযায়ী নির্বাচন কমিশন কাজ শুরু করবে। উনি সেটা বলুক, উনি নির্বাচন জুনে দেখ, কিন্তু উনি দিবেন না, বলবো ডিসেম্বরের পরে দিব। ডিসেম্বরের পরে তো ইটার্নিটি হয়ে যায়। উনি যদি একবার ডিসেম্বরের পরে যেতে পারেন, জুনের পরে যেতে পারবেন না এরকম নিশ্চয়তা নাই। আমাকে শেষ পর্যন্ত যুদ্ধ করতে হবে, শেষ পর্যন্ত সংগ্রাম করতে হবে, আমাকে জুনে আন্দোলন করতে হবে। যে আন্দোলনটা জুনে করা দরকার ছিল, সেই আন্দোলনটা যদি আমি ডিসেম্বরে করব। বিএনপি যে আন্দোলনটা 2023 সনের ডিসেম্বরে করা দরকার ছিল, অক্টোবরে করা দরকার ছিল, সে অক্টোবরে যদি সে সফল করতো, সে আত্মহতি দিতে পারতো, যদি 100-200 দুঃখ মারা যেত সেদিন, তাহলে সরকার ওই অক্টোবরের পরে থাকতো না। অক্টোবরের পরে এই সরকার ক্ষমতা থাকতো না, এই সরকার পরিবর্তন হইতো। আমরা সেদিন রক্ত দিতে পাইনি বলেই এই সরকার 24-এ নির্বাচন করতে পেরেছে। আমরা রক্ত দিতে পাইনি বলে, নির্বাচন ঠেকাতে পারিনি বলেই এই সরকার টিকে গেছিল। বিশ্বাসযোগ্য এই সরকার বিশ্বাসযোগ্য না, এই সরকার ধান্দাবাজ, ধোঁকাবাজ। এই সরকার প্রমাণ করে ফেলেছে এই সরকার যা বলে তা করে না, আর যা করতে চায় তা বলে না। কাজে এই সরকার ধোঁকাবাজ। এই সরকারকে নিয়ে তো আমার চিন্তা নাই। এখন এই সরকার যদি ভালো হিতে বা নির্বাচন দেয় ডিসেম্বর, তাহলে হিতে নির্বাচন হবে। আর যদি ডিসেম্বর মাসে নির্বাচন ঘোষণা না করে, সে ঘোষণা করতে হবে অক্টোবর মাসে। অক্টোবরের মাসের 30 সেপ্টেম্বর থেকে এই সরকারের বিরুদ্ধে বিএনপি তার নতুন তরুণকে নিয়ে সংগ্রামে নামবে। তাতে যদি একটা গৃহযুদ্ধ হয়, উপায় নাই, আমাদের গৃহযুদ্ধ মেনে নিতে হবে। আমরা দেশটাকে দ্বিখণ্ডিত করতে পারবো না, আমরা দেশটাকে খণ্ডিত করতে পারবো না, আমরা দেশটাকে এই মানুষের কাছে ইজারা দিতে পারবো না, ভাড়া দিতে পারবো না। আমরা যুদ্ধ করে মরতে পারবো। আমরা দেশে অখণ্ড রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্বাধীন রক্ষা করার জন্য আমরা যুদ্ধ করে মরতে পারবো। এবং সেই যুদ্ধটা আল্লাহর রহমতে ইনশাল্লাহ শুরু হবে 1 অক্টোবর 2025 সন থেকে, যদি সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করে। এই ইন্ডিকেশনে দিয়েছে। এবং গতকালকে সালাউদ্দিনকে দিয়ে প্রতিনিধিত্ব করার মাধ্যমে বিএনপি প্রমাণ করে দিয়েছে যে আপনার গ্রেড হলো আমাদের সবার নিম্ন গ্রেড। বিএনপি নেতাদের সবচেয়ে নিম্ন গ্রেডের সমান হলো ডক্টর ইউনূসের গ্রেড। কারণ ডক্টর ইউনূস সাহেবের সভাপতিত্বে এই মিটিংটা হবে, এটা উনি ঘোষণা করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডক্টর ইউনূস সাহেব। তারপরে এটা বুঝেন না উনি, ওনার শরম নাই এটা, যে সেখানে সালাউদ্দিন যায় কেমনে? সালাউদ্দিন কত নম্বর নেতা? যদি আমির খসরু যাইতো তাও বুঝতাম, যদি গসচন্দ্র যাইতো তাও বুঝতাম, মির্জা আব্বাস গেল বুঝতাম, খন্দকার মুশাররফ বাদে দিলাম, মঈন খানকে বাদিয়ে দিলাম। আপনি আমাদের মহাসচিব তো দেশে নাই, কজ আছে। কিন্তু সালাউদ্দিনকে দিয়ে বুঝাই দিল যে আপনি হলেন আমার 17 নম্বর নেতার সমান, আপনার সঙ্গে আমার কথা বলে 17 নম্বর নেতা। এবং 17 নম্বর নেতা পরের দিন গিয়ে আপনার আদালতে মামলা দিয়ে আসছে যে ওকে গুম করা হয়েছিল, এই গুমের বিচারটা আগে করেন দয়া করে ভাই সাহেব। ভাই সাহেব আপনি আগে সালাউদ্দিনের বিচারটা করেন, কইরা আপনি ওই আপনার আইসিসি কোর্টকে বলেন এই বিচারটা করতে। এই সোশ্যাল মিডিয়া নিয়ে তো আপনাকে নিয়ে আলোচনা হয়, তখন আমরা কি করবো? আমি কি আপনাকে বিয়ে করে ফেলবো? এটা কি সম্ভব? বলেন। সোশ্যাল মিডিয়া কি বলে না বলে এটা যদি সব দেখি, কত কথাই বলে, বলেন। সোশ্যাল মিডিয়া তো পিনাকি এই পর্যন্ত কোন মন্ত্রী গালাগালি করছে না বলেন? পিনাকি এই পর্যন্ত কোন মন্ত্রী গালাগালি করে নাই বলেন? কোন মন্ত্রীকে পিনাকি গালাগালি করে না সোশ্যাল মিডিয়া? তাহলে কি কোন মন্ত্রী ছেড়ে দিছে? আপনার কিছু মনে করেন না, এগুলো আমরা যেহেতু ম্যাচিউরড, এই জন্য আমরা ম্যাচিউরড কিছু যোগ যাদের সামনে দেই। আরে এগুলো যদি কনসিডার করতে হয় তাহলে তো দেশ চলবে না। বুঝতে হবে যে সালাউদ্দিন মামলা করছে রাইট টাইমে, সে তার প্রস্তুতি নিয়ে মামলা করতে হবে। সে মামলা করে যদি সে সাক্ষী সাবুত দিতে না পারে, ডকুমেন্ট দিতে না পারে, কি হবে? তারপরে আপনি তাকে প্রভোগ করাইছেন, তাকে বিভিন্ন লোক দিয়ে বলাইছেন, সে ধৈর্য ধরছে, সেটা করে নাই। হি ইজ এ ম্যাচিউরড পলিটিশিয়ান, হি হ্যাজ কাম থ্রু এ ভেরি হার্ডশিপ, হি হ্যাজ লার্ন থিংস ভেরি হার্ড ওয়ে। হি ইজ শেখ আমাদের নেতার একজন বিশ্বস্ত একজন নেতা, যার উপরে আস্থা বিশ্বাস বিএনপির আছে, সকল নেতা কর্মীদের আছে, তারেক রহমান সাহেবের আছে। কাজে তাকে আমরা প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছি, বিএনপি পাঠিয়েছে সালাউদ্দিন গিয়ে
প্রতিনিধিত্ব করো। সালাউদ্দিন বক্তব্য দিয়ে আসছেন এবং বিএনপির ওই নেতৃত্ব দিয়ে আসছেন এবং ওই নেতা আবার আপনি কোর্টে বিচারও চেয়েছেন, সালাউদ্দিন দলের সিদ্ধান্ত মেনে করেছেন। কাজে এখন এক বিচারটা করান, আপনি কদিন থাকবেন না থাকবেন তো পরে কথা, বিচারটা করেন, একটা বিচারে করেন না, সালাউদ্দিনের বিচারটা করান। টেলিভিশনে তো ভিডিও দিয়া আপনি বিচার করাচ্ছেন, এখন করান। যে সমাজটা করেছেন এই ভিডিও দেখায়া সমাজ কি করেছেন, সারা বিশ্বের সামনে দেখিয়ে দিয়েছেন যে পুলিশ একটা উচ্ছৃঙ্খল জনগোষ্ঠীকে প্রতিরোধ করার চেষ্টা করছে। আমার তা শুনতে খারাপ লাগে, এটা আমার জনগণকে উচ্ছৃঙ্খল বানাচ্ছেন আপনি, কিন্তু ছবি দেখালেন কি সামনে কি এটা উচ্ছৃঙ্খল জনগণ, উচ্ছৃঙ্খল পোলাপান, শিশু কিশোর, তারা পুলিশের উপরে আক্রমণ করতেছে, অব্যাহত আক্রমণ করতেছে। তাদেরকে তো পুলিশ গুলি করতে বাধ্য, আইন তাই বলে। এটা অপরাধ না, এটা সরকারের দায়িত্ব দেশে আইন শৃঙ্খলা করা, সে আইন শৃঙ্খলা করার জন্য করেছে। তার মানে শেখ হাসিনাকে বাঁচানোর জন্যই সারা বিশ্ব জনমত উল্টে গেল। এই ছবির ভিডিও দেখাইয়া, টেলিভিশনে দেখাইয়া আপনি সারা পৃথিবীর মানুষের কাছে এটাকে ঘুরে দিলেন। কোন গণতান্ত্রিক দেশ কখনই বলবে না যে পুলিশের উপরে আক্রমণ যারা করছে তাদেরকে চুমা দাও। এরকম সরাসরি তাজুল সাহেবের মতো গ্রেডের একজন উকিলকে আপনি হিরো বানাচ্ছেন। আইসিসি তাজুল বাংলাদেশে যতজন অ্যাডভোকেট আছে তার গ্রেডিং যদি করেন, কত নম্বর গ্রেডিং এ? হি ইজ গুড ফ্রেন্ড অফ মাইন্ড, আমার ভালো বন্ধু মানুষ করে, সে আমাকে ভালো সম্মান করে, শ্রদ্ধা করে। কিন্তু তাজুল কি এই ধরনের কোর্টের একজন হওয়ার মতো কি যোগ্যতা তার আছে? আপনি দেখেন না কত নম্বর উকিল। সরাসরি দেখায় কি প্রমাণ করতে চাচ্ছিল, মানে সরকার কি মানে সরাসরি বিচার হচ্ছে বা বিচার আগাচ্ছে, এগুলো কি? সরকার তো হলো রং লোকের হাতে পড়ে গেছে, ভুল লোকের হাতে পড়ে গেছে। দেখেন আমি একটা কথা বলি আপনাকে, একদিন একদিন বলতে হবে। এই আন্দোলনের পিছনে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল ওই কি হাস নাকি ছিল আমাদের অ্যাম্বাসেডার পিটার হাস। পিটার হাস ছিল এই আন্দোলনের সব কোচ, মেইন কোচ এন্ড মেইন টিম ম্যানেজার ছিল সে। সেই ইউএস এজেন্ট থেকে আপনি আমেরিকান ট্রাম্প সাহেব বলেছেন যে 300 মিলিয়ন না কত মিলিয়ন ডলার বাজেট করে তাদেরকে দিয়েছে এই হাস সাহেবকে। হাস সাহেব আন্দোলনটাকে বিভিন্ন জায়গায় টাকা হ্যাঁ 30 মিলিয়ন ডলার 29 মিলিয়ন ডলার দিয়ে সেটা করেছে। এবং হাস সাহেব ওই চট্টগ্রাম পোর্ট যে কোম্পানিকে দিবেন, কিনা নাম কোম্পানিটার নাম এই মুহূর্তে তো আমি বলতে পারবো না। হ্যাঁ, ওই কোম্পানি আবার লিগ্যাল, ওই কোম্পানির আবার কনসালটেন্ট এখন। ওই যে কোম্পানিটাকে আপনি দিচ্ছেন, আমি ভুলে গেছি না, আমাদের মানে যারা অর্থ দিয়েছে তার সেই কোম্পানিটা, যারা চিটাগাং পোর্টটা হ্যান্ডেল করার জন্য পেয়েছে, সেই কোম্পানি কি 29 মিলিয়ন ডলার দিয়েছিল। সেই কোম্পানির এখন কনসালটেন্ট হচ্ছে ওই হাস সাহেব। কানেকশন গুলো দেখেন। তাহলে কি হচ্ছে, 29 মিলিয়ন ডলার এখন ওখান থেকে আয় হয়ে যাবে যে বাংলাদেশে যেটা ইনভেস্ট করেছে। তো এইটা নিশ্চয়ই ওই কোম্পানির কোন পোর্টফোলিও বা কোনো হিসাব বানিয়ে ইউএসএ রেখে দিয়েছে যে আমরা এই কাজ করে এই করব করে আমরা এখান থেকে এই আয়টা করব, এই আয়টা তোমাকে আমি ফেরত দিব। মানে তো দান হিসেবে দেয় নেই, 29 মিলিয়ন দান হিসেবে দেয় নেই, লোন হিসেবে দিয়েছে। এবং এই পিটার হাস এটা করেছে। এখন পিটার হাস বা আমরা যারা তখন সিআই এর অনুগত ছিলাম, সিআই দালাল ছিলাম, আমরা রড দালাল ছিলাম, এটা এখন পরিবর্তন হয়ে গেছে। এখন কার দালাল আসছে? এখন ট্রাম্পের সিআই দালাল আসছে। আমরা ওই সময় যখন ডিজিএফ এর দালাল ছিলাম, এনএসএ এর দালাল ছিলাম, ওই ডিজিএফ এনএসএ এখন নাই। এখন ওই ডিজিএফ এনএসএ নতুন ডিজিএফ অফিসার আসছে, নতুন দালাল আসবে, নতুন স্টাফ আসবে। সিআইও তো পরিবর্তন হয়ে গেছে। বাইডেন সাহেবের যে দালালগুলো ছিল, তৎকালীন সিআইডির যে দালালগুলো ছিল, হাস সাহেব ছিল বা আমরা যারা ছিলাম, অনেকে যারা ছিলাম এই আন্দোলনের পক্ষে যারা ছিলাম, এটা তো ট্রাম্প সাহেবের দালাল না, ট্রাম্পের সিআইডি ইনফরমার না। ট্রাম্পের যে সিআইডি এখন তৈরি করা হয়েছে সেই সিআইডি তো না, সেই সিআইডি তো স্টাফ বদলে ফেলেছে। ইউএস সিআইডি তো বাংলাদেশে না, অ্যাবলিশ হয়ে গেছে। তাহলে এখন যারা নতুন হচ্ছে তাদেরকে কি ট্রাম্প সাহেব দায়িত্ব দিবে? আমার ইউনুস সাহেব তো হল বাইডেনের লোক, ডেমোক্রেটদের লোক, সে তো ট্রাম্পের না, রিপাবলিকান লোক না। তাহলে ট্রাম্প কেন বা ইয়াকে ইউনুস সাহেবকে রাখবে? সেই জন্য সে একটা যদি করে এন্টি ইন্ডিয়ান, আর একটা করে প্রো আমেরিকান, একটা করে এন্টি চাইনা, আর একটা করে এন্টি জাপান। বলেন, এদিক দিয়ে করিডোর দিচ্ছে আমেরিকান, এদিক দিয়ে করিডোর দিচ্ছে
এদিক দিয়ে আবার চিটাগাং পোর্ট দিয়ে দিচ্ছে আমেরিকান থেকে।